নমস্কার। গল্পকথক মিতার চ্যানেলে আবারও জানাই তোমাকে অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্র রচিত ছোট দিদিমণি ছোট গল্পটি। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের গল্প অসাধারণ এখানে ফুটিয়ে তুলেছেন লেখক। গল্পের রেবার মতো বাস্তব জীবনেও যেসব রেবারা প্রতিনিয়ত তাদের জীবনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন, সেই যুদ্ধের কাহিনী এখানে লেখক ফুটিয়ে তুলেছেন। তো চলুন দেরি না করে শুনে নিই রেবার জীবন যুদ্ধ কাহিনী। অনেক ধরাধরি করে সুপারিশের পর শেষ পর্যন্ত পাড়ার বনমালী বিদ্যাপীঠে 40 টাকা মাইনের একটি চাকরি জুটে গেল রেবার। স্কুলের চাকরি, কিন্তু মাস্টারি নয়, কেরানিগিরি। রেবা বললে, আমাকে কোনো ক্লাসে পড়াতে হবে না? হেডমিস্ট্রেস মৃদু হেসে বললেন, না, চেঁচানির পালাটা আমাদের ওপরেই রইল। আজকালকার মেয়েরা বড় বেশি দুষ্টু, তাদের ম্যানেজ করা আপনার মতো শান্তশিষ্ট মেয়ের কাজ নয়। কিন্তু প্রশংসায় রেবা তেমন যেন খুশি হলো না। মুখ ভার করে বললে, তবে শুনেছিলাম আমাকে নিচের ক্লাসের অঙ্ক আর বাংলা পড়াতে হবে। হেডমিস্ট্রেস বললেন, না, সেক্রেটারির সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত আমরা মত বদলেছি। অফিস ঘরের বাঁ দিকে টেবিলের উপর ঝুঁকে পড়ে একজন বুড়ো ভদ্রলোক টাকা আনা পাইয়ের হিসাব মিলাচ্ছিলেন। হেডমিস্ট্রেস তার কাছে এসে বললেন, রামজীবনবাবু, একে কাজকর্ম একটু বুঝিয়ে দেবেন। আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবেই কাজ করবেন উনি। ক্রমে গার্লস সেকশনের সব কাজ ইনিই দেখবেন। রেবার বয়স 27-28, দেখতে আরও 2-1 বছর বেশিই দেখায়। স্বাস্থ্য মোটেই ভালো নয়, রোগা ছিপছিপে চেহারা। গায়ের রং এখন আর গৌর বলা চলে না, ফ্যাকাশেই বলতে হয়। পরনে একখানি তাঁতের শাড়ি, হাতে শাখার সঙ্গে দুগাছি করে ক্ষয়ে যাওয়া চুড়ি, সিঁথিতে মোটা সিঁদুরের দাগ। হেডমিস্ট্রেস চলে গেলে রামজীবন বাবু রেবার দিকে তাকিয়ে সামনের চেয়ারটা দেখিয়ে দিয়ে বললেন, বসুন। রেবা লজ্জিতভাবে চেয়ারটায় বসল। রামজীবন বাবু বললেন, এই বুঝি প্রথম নেমেছেন চাকরিতে? রেবা মুখ নিচু করে বলল, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে তুমিই বলবেন। রামজীবন বাবু খুশি হয়ে বললেন, অনুমতি পেলেই বলতে পারি মা। তুমি কথাটা বলতে আর কেউ বলে না। এখানে মেয়ের বয়সী তো ভালো, আমার নাতনির বয়সীরাও সব কাজ করে। বৃদ্ধের অভিযোগের ধরনে মুখ নিচু করে হাসি গোপন করল রেবা। রামজীবন বাবু বললেন, কিছু মনে করো না মা, বুড়ো মানুষ, বড় বেশি কথা বলবার অভ্যাস। যাকে পাই তার সব কথা জানতে ইচ্ছে করে। সংসারে কে কে আছেন তোমার? স্বামী আছেন, তা তো বুঝতেই পারছি। কি করেন তিনি? রেবা একটু ইতস্তত করে বললে, একটা ডিসপেন্সারির কম্পাউন্ডার। রামজীবন বাবু বললেন, শুধু তার আয়ে চলে না বুঝি? একটু অনুচিত কথা বলে ফেলেছেন বুঝতে পেরে তিনি তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, কিছু মনে করো না মা, তোমাদের ছেলে মেয়ে কটি? রেবা লজ্জিত হয়ে মুখ নিচু করে বলল, 5টি। বড়টি ছেলে, স্কুলে পড়ে, ক্লাস 6-এ। আর সব ছোট, তাদের স্কুলে দেয়নি এখনো। রামজীবন বাবু জিজ্ঞাসা করলেন,
সংসারে আর কে কে আছেন? শাশুড়ি, ননদ? রেবা মাথা নেড়ে বললে, না, তারা কেউ নেই। রামজীবন বাবু বললেন, তাহলে তোমার বাচ্চা ছেলে মেয়েগুলোকে কে দেখবে? তোমার স্বামী? তিনি বুঝি সকালে বাড়িতে থাকেন? রেবা বললে, না, তাকে সকালেই বেরোতে হয়। 9 বছরের একটা মেয়ে আছে, তার ওপরেই ভাই বোনেদের দেখাশোনার ভার দিয়ে এসেছি। ঢং ঢং করে দেয়ালের ঘড়িতে 8টা বাজল। রামজীবন বাবু তাড়াতাড়ি হিসাবের খাতায় চোখ দিলেন। রেবাকে বললেন, সোমবার থেকেই তোমায় কাজকর্ম বুঝিয়ে দেব মা। আজ শনিবার, আজকের দিনটায় কোনো কাজ আরম্ভ করবার পক্ষে প্রশস্ত নয়। তাছাড়া খানিক বাদে আজ ছুটিও হয়ে যাবে। পূবের দিকে সারি সারি 2টি কাচের আলমারি, একটার ভিতরে বই আর একটার ভিতরে বড় একটা গ্লোব দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীদের ভূগোল শেখাতে এটা দরকার হয়, তারে বা জানে। কিন্তু বিশ্বগোলক থেকে এক মুহূর্ত বাদেই দৃষ্টি বাইরে গিয়ে পড়ল। সশব্দে একখানা যাত্রী বোঝাই বাস চলে গেল রাস্তা দিয়ে। জানালার শিকের ফাঁকে তা দেখতে দেখতে বাড়ির কথা মনে পড়ে গেল রেবার। ছেলে মেয়েগুলো বড় দুরন্ত হয়েছে, কেউ গাড়ি ঘোড়া না যেন চাপা পড়ে। ডিহি শ্রীরামপুর রোডের যে গলিটায় রেবারা থাকে, তার মধ্যে গাড়ি ঘোড়া বড় একটা ঢোকে না, ঢুকতে পারে না। কিন্তু না পারলেই বা কি, বাড়ির ভিতরেই কি কম বিপদ আপদের ভয়? মিন্টু রিন্টু সবসময় কলের কাছে থাকতে চায়। কলতলাটা এমন পিছল হয়েছে, একবার আছাড় খেয়ে পড়লেই হলো, তাহলে হাত পা আর কারো আস্ত থাকবে না। লতুর কি সাধ্য আছে ওদের সামলে রাখার? রেবা নিজেই হয়রান হয়ে যায়। স্কুল থেকে বাসা বেশি দূরে নয়, একটু জোরে পায়ে হেঁটে গেলে মিনিট 10-এর মধ্যেই পৌঁছানো যায়। কিন্তু বেশি জোরে হাঁটার অভ্যাস রেবার নেই, শক্তিও কম। স্কুল থেকে ফিরে স্বামীর সঙ্গে দেখা হলো দুপুরবেলা। অজয় এ সময়ে খেতে আসে। তালতলা থেকে গোবরা কম রাস্তা নয়, কিন্তু এতটা পথ দুপুর রোদে হেঁটেই আসতে হয় অজয়কে। বাস ট্রামের বাবুগিরি করা চলে না। এমনিতেই কালো রং, রোদে পুড়ে এ সময়টা একেবারে অঙ্গারের মতো চেহারা হয়। রেবা কাছে এসে হাত পাখাখানা নাড়তে নাড়তে স্বামীর দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, ইস, ঘামে যে একেবারে নিয়ে উঠেছ। কাল থেকে তোমার আর এতটা পথ হেঁটে আসার দরকার নেই, ট্রামে এসো। অজয় মৃদু হেসে বলল, ট্রামে? আমি ভেবেছিলাম বুঝি বা ট্যাক্সির কথাই বলবে। রেবা বলল, আহা, বললেই বা ক্ষতি কি? আজ না হোক একদিন হতেও তো পারে। চিরকালই যে এমনই অবস্থা থাকবে তার কি কথা আছে? অজয় বলল, তা তো ঠিকই। তুমি যখন প্রমোশন পেয়ে পেয়ে হেডমিস্ট্রেস হবে, ভালো কথা। এখন তোমার পোস্টটা কিসের? বড়, মেজো, সেজোদের পরে তুমি কোনটি? রাঙা না পাটকেলে? কোন ক্লাসে পড়াতে দিয়েছে তোমাকে? রেবা গম্ভীর মুখে বললে, কোনো ক্লাসেই না। আমাকে অফিসের কাজে মানে কেরানিগিরি করতে হবে। অজয় বলল, ভালোই তো। রেবা বলল, ভালো না ছাই। স্কুলে ঢুকে যদি পড়াতেই না পারলাম, তাহলে আর কি হলো? প্রথম কয়েক দিনে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা চলল। এই বাড়তি 40 টাকা আয়ে সংসারের কোন সুখ স্বচ্ছন্দ বাড়ানো হবে। অজয় বলল, বাইরে বেরোবার মতো তোমার তো ভালো শাড়ি নেই, তুমি একখানা ভালো শাড়ি কিনে নিও। রেবা বলল, তাই বুঝি? আগে তোমার জুতো, শিবুদের জামা প্যান্ট, তারপর শাড়ির কথা ভাবা যাবে। আরও অনেক জিনিসপত্র কিনতে হবে সংসারে, থালা বাসন,
আলনা, আলমারি এক এক মাসে এক একটা করে কিনব। অজয় বলল, কিনে রাখবেটা কোথায়, যা বাড়ির অবস্থা? তা ঠিক, বাড়ি পুরনো, আর রেবাদের একতলার ঘরখানা বড়ই স্যাঁতসেঁতে আর অন্ধকার। এমন ঘরে থাকার জন্যই ছেলে মেয়েদের স্বাস্থ্য ভালো হচ্ছে না। সুবিধা মতো এবার ভালো একটা নতুন বাড়ি দেখে আলো হাওয়া ভরা সুন্দর একখানা ঘরে উঠে যাবে রেবারা। কিন্তু এই নিভৃত মধুর দাম্পত্যালাপ বেশি দিন স্থায়ী হলো না। মাস কয়েকের মধ্যেই গোলমাল শুরু হলো। গোলমালটা বাঁধল বড় ছেলে শিবুকে নিয়ে। বছর 11 বয়স হয়েছে শিবুর। নাক চোখের গড়নটা অনেকটা মায়ের মতোই টানা টানা, গায়ের রঙও ফর্সা। কিন্তু মায়ের সঙ্গে তার আকৃতির মিল খানিকটা থাকলেও স্বভাবের মিল তেমন নেই। শিবু দুষ্টু আর দুরন্ত। স্কুলের টার্মিনাল পরীক্ষায় অনেকগুলি বিষয়ে শিবু এবারে ফেল করে বসল। অজয় চটে গিয়ে বলল, করবে না কেন? ও কি পড়ে? সারা সকালটা ঘুরে ঘুরে আড্ডা দিয়েই বেড়ায়। শিবুর ছোট বোন লতা সাক্ষ্য দিয়ে বলে, হ্যাঁ মা, তাই। দাদা একটুও বাড়ি থাকে না। তুমি বেরোবার সঙ্গে সঙ্গেই বইপত্র রেখে চলে যায়। বস্তির ফটিক আর মদনের সঙ্গে চাকতি খেলে। আমি যদি বলি যাসনে যাসনে, আমার মাথায় গাঁটটা লাগিয়ে দেয়। আমার কথা মোটেই শোনে না মা। রেবা ধমক দিয়ে বলল, থাক বাবা, তোর আর গিন্নিপনা করতে হবে না। তারপর স্বামীর দিকে মুখ ঘোরালো রেবা। ছেলে আড্ডা দিয়ে বেড়ায় জানো, তো প্রতিকার করো না কেন? শাসন করো না কেন? সকালে বসে 1-8 ঘন্টা পড়ালেও তো পারো, তাও তো দেখি না কোনোদিন। অজয় বলল, কত সময় আছে পড়াবার? চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন ছেলে পড়াতে বসি। তোমার ওই 40 টাকায় সারা গোষ্ঠীর পেট ভরবে না। রেবা চুপ করে থাকে। জীবের ডগায় এসে পড়া খুব একটা কঠিন কথা কোনো রকমে সামলে নেয়। রেবার 40 টাকা কেন? এতগুলো মানুষের পেট অজয়ের 80 টাকাতেও ভরে না। এতদিন তো প্রায় আধপেটা খেয়েই কেটেছে। রেবা মাসে মাসে 40 টাকা করে আনবার পর দুবেলা দুমুঠো জুটেছে বাচ্চাগুলোর। না, নিজের মাইনে দিয়ে সংসারের আর কোনো স্বাচ্ছন্দ্য বাড়াতে পারেনি রেবা। ভালো শাড়ি পরে যেতে পারেনি, দামি আসবাবপত্র কিনতে পারেনি। শুধু খোরাক পোশাকটা একটু ভদ্রলোকের মতো করার চেষ্টায় সব টাকা বেরিয়ে যাচ্ছে। আগে এই 40 টাকা না হলেও চলতো, এখন আর চলে না। শিবুকে ধরে এনে সেদিন আচ্ছা করে মার লাগালো রেবা। তার 5 আঙুলের দাগ ছেলের 2 গালে ফুটে উঠল। সকালবেলায় খেলতে যাবি আর কখনো? মিশবি আর ওই বস্তির ছেলেদের সঙ্গে? পিঠে আরো কয়েকটা কিল চর পড়ার পর শিবু কাঁদতে কাঁদতে বলল, না, সে আর ফটিক মদনের সঙ্গে মিশবে না। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। চাকরি করতে এসে এখন আর এত কাজ করা যায় না। তবু চাকরি না করে উপায় নেই। দিন কয়েক বাদে অফিস ঘরে রামজীবন বাবু বললেন, বড় দুঃখের কথা মা, বললে তুমি কষ্ট পাবে, কিন্তু হিতৈষী হিসাবে কথাটা তোমার কাছে আমার গোপন করা উচিত নয়। রেবা বলল, গোপন করবেন কেন? কি হয়েছে বলুন। স্কুলে আসবার পথে শিবুকে তিনি বিড়ি টানতে দেখেছেন। বস্তির সেই মার্কা মারা বখাটে ছেলেও তার সঙ্গেই আছে। রামজীবন বাবু ধমক দিতেই শিবু বুড়োকে 2টো বুড়ো আঙুল দেখিয়ে ছুট দিয়েছে। ছোট্ট কৌটোটা থেকে নস্যি নিতে নিতে রামজীবন বাবু বললেন, হাসিও আসে মা, আবার দুঃখও হয়। লেখাপড়াটা সব সময় বড় কথা নয়। কারো হয়, কারো হয় না। কিন্তু স্বভাব চরিত্র যদি এই বয়সে বিগড়ে যায়,
তা তো আর ফেরানো যাবে না মা। ছেলের দিকে নজর রাখো। স্কুলে যতক্ষণ রইল রেবা গম্ভীর মুখে কাজকর্ম শেষ করল। তারপর বাড়ি গিয়ে দুপুরবেলায় স্বামীকে ঝাঁঝালো গলায় বলল, শুনেছ তোমার ছেলের কীর্তি? রামজীবন বাবু যা বলেছিলেন সব সবিস্তারে অজয়কে জানালো রেবা। অজয় মাথায় তেল মাখতে মাখতে নির্বিকার ভঙ্গিতে বললে, আরো কত শুনবো? তুমি তো ছোট দিদিমণি হয়েছ, তাতেই আমার আনন্দ। তুমি তো রঙিন শাড়ি পরো, নিত্য নতুন ধাঁচে খোপা বেঁধে স্কুলে চাকরি করতে যেতে পারছো, তাতেই আমার সুখ। ছেলে বয়েই গেলে বা বখাটে হলে তোমার কি আসে যায়? রেবা অতি কষ্টে নিজেকে সংযত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। অজয়ের কথার জবাব দিতে গেলে তার সঙ্গে এই ভর দুপুরবেলায় ঝগড়া বেঁধে যাবে। ভিতরের বাইরের যত জ্বালা সবকিছুর শোধ অজয় স্ত্রীর ওপর দিয়ে নেয়। বাইরে এত শান্ত শান্তিপ্রিয় বলেই ঝগড়া বিবাদের সবটুকু স্পৃহা স্ত্রীর ওপর দিয়ে মেটায় অজয়। নইলে ছেলে বখাটে হওয়ার সব দোষ অজয় স্ত্রীর ওপর চাপিয়ে কি করে দেয়? সেও তো বাপ, সেও কি পারে না ছেলেকে ধমকাতে, শাসন করতে? ছেলের শিক্ষা দীক্ষা চরিত্র গঠনের দায়িত্ব কি তার উপরেও নেই? কিন্তু টাকা রোজগারের অজুহাতে অজয় সেসব দায়িত্ব এড়িয়ে যায়। ভোর হতে না হতেই স্ত্রীর আগেই সে তার ছোট ব্যাগটি নিয়ে বেরিয়ে পড়ে। কয়েকটি গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবার তার চেনা আছে। তাদের কারো অসুখ বিসুখ হলে, ইঞ্জেকশন দেওয়ার দরকার হলে অজয়কেই তারা ডাকে। 1 টাকা কি 12 আনা ফি দিতে হয় তাকে, তাও বাকি থাকে। সেই বাকি বকেয়া আদায়ের অজুহাতেও রোজ বেরোয়। আর একটা অজুহাত আছে, এক ইন্স্যুরেন্স কোম্পানির দালালি নিয়েছে অজয়। বছরে 2-1টার বেশি কেস দিতে পারে না, কিন্তু তার জন্য রোজই বেরোনো চাই। অজয় বলে, ঘরে বসে নিজের ছেলে মেয়ে আগলালে আমাকে পয়সা দেবে কে? বাইরে বেরুলে নগদ কিছু আসুক আর না আসুক, ভবিষ্যতের আশা থাকে। ছেলেমেয়েরা আরো বড় ভবিষ্যৎ, সে কথা অজয়কে কে বোঝাবে? বলে বলে রেবা তো হার মেনে নিয়েছে। রেবার ছোট দিদিমণি নামটা দিয়েছে স্কুলের ঝি সুধা। স্কুলের অনেক টিচারের চেয়েই রেবা বয়সে বড়, কিন্তু চাকরি নিয়েছে সবচেয়ে শেষে। মাইনেও সবচেয়ে কম, পদমর্যাদাতেও কনিষ্ঠ। তাই বোধহয় সুধার এ সম্বোধন মনে এসেছে, আর তার মুখ থেকে কথাটা শিখে নিয়েছে ছাত্রীরা। তারাও রেবাকে ছোট দিদিমণি বলে ডাকে। স্কুলে চাকরি নিয়ে মিন্টু রিন্টুকেও সেখানে ভর্তি করে দিয়েছে রেবা। একজন ক্লাস 2-তে আর একজন 1-এ। স্কুলের অফিস ঘরে বই স্লেট বগলে করে এসে একদিন রিন্টু বলেছিল, ছোট দিদিমণি, আমি বাড়ি যাচ্ছি। তারপরই মুখে হাত চাপা দিয়ে খিলখিল করে এই হাসি। মেয়ের কাণ্ড দেখে রেবা তো অবাক। তারপর সে নিজেও হেসেছিল। তুইও আমাকে ছোট দিদিমণি বলবি? রিন্টু লজ্জিত হয়ে বলেছিল, বা রে, ক্লাসে সবাই যে বলে, আমার একা একা মা বলতে লজ্জা করে। সেদিন স্বামীর কাছে সেই গল্প হাসতে হাসতে করেছিল। শুনেছ মেয়ের কাণ্ড? ওরাও আমাকে ছোট দিদিমণি বলতে শুরু করেছে। অজয় হেসে বলেছিল, ভালোই তো, আমিও তোমাকে ছোট দিদিমণি বলেই ডাকবো। ও ছোট দিদিমণি, 1 কাপ চা দেবে? রেবা লজ্জিত হয়ে বলেছিল, যা, অসভ্য কোথাকার, ওরা যদি কেউ শুনে ফেলতো, তোমার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে। কিন্তু সেদিন যা ছিল কৌতুক, আজ অজয়ের মুখে তাই নিষ্ঠুর ব্যঙ্গে রূপান্তরিত হয়েছে। রেবার সর্বাঙ্গ জ্বলে যেতে লাগলো।
শিবুকে ডেকে ফের শাসন করল রেবা। তার গালে সশব্দে গোটা 2 চড় কষিয়ে দিয়ে বলল, আর খাবি বিড়ি? আর মিশবি ওই বস্তির ফটিক আর মদনের সঙ্গে? শিবু দাঁতে দাঁত পিষে বললে, হারামজাদি, আমার ওপর দিদিমণিগিরি ফলানো হচ্ছে। মিন্টু বলল, বলে দেব দাদা, মাকে বলে দেব? বলে দিতে হলো না। ঘরের ভিতর থেকেই রেবা ছেলের কথা সব শুনতে পেল, কিন্তু শুনতে পেয়েও আর টু শব্দটি করল না রেবা। স্বামীর সঙ্গে ঝগড়া আর ছেলে মেয়েদের মারধর করে এখন ভারী ক্লান্তি লাগছে, আর যেন সয় না, এ দেহ যেন আর বয় না। আবার একটা 70 আসছে। 70ই তো, 70 ছাড়া কি? ছেলের পড়াশোনার তত্ত্বাবধানের আর চরিত্র শোধরাবার জন্যে চট করে চাকরিটা যে ছেড়ে দেবে রেবা, এ কথা সে ভাবতেই পারে না। ছেড়ে দিলে আবার অভাব অনটনের মধ্যে পড়তে হবে। কত কষ্টে এইটুকু জুটেছে, এ কি ছেড়ে দেওয়া যায়? বরং চাকরি যাতে স্থায়ী হয় তার জন্যে চেষ্টার অন্ত নেই রেবার। সকলের আগে স্কুলে যায়, সকলের শেষে হেডমিস্ট্রেস চলে এলে তারপর বেরোয়। কি জানি তার কখন কি দরকার হবে, কখন রেবার ডাক পড়বে, তার কি কিছু ঠিক আছে? খাতাপত্র গুছিয়ে স্কুল থেকে বেরোতে বেরোতে 12টা বেজে যায়। তার ঘণ্টাখানেক আগে বয়েজ সেকশন শুরু হয়। মেয়েরা বেরিয়ে যাওয়ার পর কলরব করতে করতে বই খাতা বগলে করে কচি কচি ছেলেরা স্কুলে ঢোকে। তরুণ প্রবীণ নানা বয়সের শিক্ষক আসেন। রেবা যে ঘরে বসে কাজ করে সেই ঘরেই তারা প্রথম এসে ঢোকেন। এইটাই তাদের বসবার আর বিশ্রামের ঘর। এখনো পার্টিশন দিয়ে আলাদা করা হয়নি। শুধু রেবার চেয়ার টেবিল আর খাতাপত্র রাখবার আলমারি উত্তর দিকে সরিয়ে দেওয়া হয়েছে। অপরিচিত পুরুষদের সামনে আগে ভারী আড়ষ্ট হয়ে থাকত রেবা। কাজ করতে ভারী অসুবিধে বোধ করত, কিন্তু ক্রমে সবই অভ্যেস হয়ে গিয়েছে। এ কি, আপনি এখনো রয়েছেন? ঘরে ঢুকে সুনীল বাবু সেদিন জিজ্ঞাসা করলেন। তার কথার মধ্যে শুধু সৌজন্য ভদ্রতাই নয়, বেশ একটু সহানুভূতিরও স্পর্শ পেল রেবা। কিছুদিন আগে এই টিচারটির সঙ্গে আলাপ হয়েছে। বছর 26-27 বয়স, বিএ বিটি পাশ করে এই স্কুলে এসেছে। শিবুদের ক্লাস টিচার। সে কথা জেনে রেবাই একদিন তার সঙ্গে আলাপ করেছিল। বেশ ভদ্র, সৌম্য দর্শন, ছাত্রদের খুব প্রিয় বলেই খ্যাতি আছে তার স্কুলে। রেবা তার কথার জবাবে মৃদু হেসে বলল, হ্যাঁ, কাজ এখনো শেষ হয়নি। সুনীল একটু হাসল। রোজই তো দেখি আপনার কাজের খুব চাপ। হ্যাঁ, চাপটা একটু বেশি। এই বলে রেবা শঙ্কিতভাবে এদিক ওদিক তাকালো। কেউ শুনে ফেলেনি তো? দেওয়ালেরও কান আছে। তারপর এই ভয়টুকু ধরা পড়ায় নিজেই যেন একটু লজ্জিত হলো রেবা। প্রসঙ্গ পাল্টে নিয়ে বলল, তারপর আপনার ছাত্রের খবর কি? কিছু পরিবর্তন টর্তন বুঝতে পারলেন? ছাত্র বলতে রেবা কাকে বোঝাচ্ছে তা সুনীল জানে। জবাব দিতে গিয়ে তার হাসি মুখ একটু গম্ভীর হলো। সুনীল বলল, আপনি আমাদের কলিগ। আপনাকে সুখবর দিতে পারলে খুশি হতাম মিসেস দাস, কিন্তু আপনাকে মিথ্যে বলে তো লাভ নেই। শিবুর পরিবর্তনটা মোটেই ভালোর দিকে হচ্ছে না। ওর দুষ্টুমি ক্রমেই বেড়ে যাচ্ছে, আর বেছে বেছে যত সব খারাপ ছেলের সঙ্গে ওর বন্ধুত্ব। ভালো অ্যাসোসিয়েশন ওর পক্ষে দরকার। রেবা বলল, কিন্তু তা পাই কোথায়? আচ্ছা, ওদের ক্লাসের ফার্স্ট বয়কে? সুনীল বলল,
সমীর ব্যানার্জি, এখানকার ডাক্তার ব্যানার্জির ছেলে। ওরা তো আপনাদের পাড়াতেই থাকেন। ছেলেটির সঙ্গে আপনার বুঝি আলাপ নেই? সুনীল বলল, আচ্ছা, আমি এক্ষুনি আলাপ করিয়ে দিচ্ছি। ছেলেটি শুধু যে পড়াশোনায় ভালো তাই নয়, স্বভাব চরিত্রের দিক থেকেও চমৎকার। বুদ্ধিমান, ধীর, স্থির, শান্ত, বিনয়ী। শুধু ক্লাসে নয়, স্কুলের মধ্যেও বেস্ট বয়। রেবা সাগ্রহে বলল, একটু ডেকে আনুন না, দেখি, আলাপ করি। বেয়ারাকে দিয়ে সমীরকে ডেকে পাঠালো সুনীল। শিবুর চাইতে ছোটই হবে, বছর নয়েক বয়স। ছিপছিপে ফর্সা সুন্দর চেহারা, মাথায় কোকড়ানো চুল, পরনে শার্ট আর হাফ প্যান্ট, খুব দামি কাপড়ে অর্ডার দিয়ে তৈরি, চমৎকার মানিয়েছে। হাতে একটা লাল পাথর বসানো আংটি, বোধহয় জন্মদিনে মা কি আর কারো কাছ থেকে হয়তো উপহার পেয়েছে। সুনীল বলল, এর কথাই বলছিলাম, এর নামই সমীর, আর ইনি। সমীর মৃদু মিষ্টি হেসে বলল, ওকে আমি চিনি, ছোট দিদিমণি। রেবা একটু লজ্জিত হলো। সমীর তার শিবুর বয়সী, পাড়া সম্পর্কে ডাকলে মাসিমা বলেই ডাকত, কিন্তু স্কুল সম্পর্কে রেবা তার ছোট দিদিমণি। কথাটা বলে ফেলে সমীর যেন একটু লজ্জা পেল। রেবা বলল, তুমি শিবুকে চেনো? সমীর বলল, হ্যাঁ, ও তো আমাদের সেকশনেই পড়ে। ওর সঙ্গে তোমার ভাব আছে? এ কথার জবাবে সমীর একটু চুপ করে থেকে বলল, ও তো আমাদের সঙ্গে মেশে না। রেবা বলল, ও না মিশলে তোমরা জোর করে মিশবে। শুধু নিজের ভালো হলেই হবে না, ক্লাস শুদ্ধ, স্কুল শুদ্ধ, ছেলেদের ভালো করে তোলাও তোমাদের কাজ। সমীর স্মিত মুখে চুপ করে রইল। রেবা তাকে নিজের বাসার ঠিকানা দিল, যাওয়ার জন্য বারবার অনুরোধ করল। সমীর শেষ পর্যন্ত বলল, আচ্ছা, যাব। সমীরের বাবা ডাক্তার এসকে ব্যানার্জির সঙ্গেও এই অফিস রুমেই একদিন আলাপ হলো রেবার। আলাপ হলো মানে করল। তিনি স্কুল কমিটির একজন মেম্বার, মাঝে মাঝে স্কুলে আসেন। তার একটি মেয়েও এই স্কুলে পড়ে। তার সম্বন্ধে হেডমিস্ট্রেসের সঙ্গে কি আলাপ করতে এখানে এসেছিলেন। রামজীবন বাবুকে আগেই রেবা অনুরোধ করে রেখেছিল। তিনি মধ্যবর্তী হয়ে পরিচয় করিয়ে দিলেন। ডাক্তার ব্যানার্জি, আমাদের মিসেস দাস আপনার সঙ্গে একটু কথা বলতে চান। এই রোগা শীর্ণ কেরানি মেয়েটি তার সঙ্গে কি কথা বলবে ডাক্তার ব্যানার্জি প্রথমটা ভেবেই পেলেন না। রেবার সামনে চেয়ারটা টেনে নিয়ে একটু বিস্মিতভাবেই বললেন, কি ব্যাপার বলুন তো। রেবা লজ্জিতভাবে তার দিকে তাকালো। বছর 40 বয়স, স্বাস্থ্যবান, লম্বা চওড়া পুরুষ, সুপুরুষ। দামি স্যুটটি চমৎকার মানিয়েছে। রেবা একটু ইতস্তত করে বলল, আপনার ছেলের সঙ্গে সেদিন আলাপ হলো। সমীর খুবই ভালো ছেলে। ডাক্তার ব্যানার্জি মৃদু হেসে বললেন, ও। রেবা একটু কাল চুপ করে রইল। এরপর কি বলা যায় যেন ভেবেই পেল না। ডাক্তার ব্যানার্জি কিছুটা কৌতুকের সঙ্গেই বললেন, আপনি কি শুধু এই জন্যই আমাকে ডেকেছিলেন? আমার কিন্তু এখন থেকেই পুত্র নামে ধন্য হওয়ার ইচ্ছা নেই। যতটুকু পারি নিজের স্বনাম ধন্য হতেই চেষ্টা করি। রেবা মনে মনে ভাবল, এদিক থেকে ডাক্তার ব্যানার্জি আর তার স্বামীর মধ্যে মিল আছে, কিন্তু দুজনের দুই ছেলের মধ্যে কি তফাৎ। ডাক্তার ব্যানার্জির কথার জবাবে রেবা কিন্তু এবার নিরুত্তর রইল না। তার দিকে তাকিয়ে রইল, বলল, আপনার ছেলে খুব ভালো, তাই এই কথা বলতে পারছেন। ছেলে যদি খারাপ হতো তাহলে দেখতেন স্বনামধন্য হয়েও আনন্দ নেই।
রেবার গলা শান্ত, করুণ, গম্ভীর। সে যেন স্কুলের একটি সাধারণ তুচ্ছ কেরানি নয়, এক গভীর বিষাদময় ট্র্যাজেডির নায়িকা, খারাপ বকাটে ছেলের মা। ডাক্তার ব্যানার্জি এবার সোজা হয়ে বসলেন, রেবার দিকে কৌতূহলী হয়ে তাকালেন। বললেন, আপনারও বুঝি ছেলে আছে? রেবা বলল, হ্যাঁ, আপনার ছেলের মতো ভালো নয়। রামজীবন বাবু শিবুর পরিচয় দিয়ে বললেন, ছেলেটিকে কিন্তু কিছুতেই শোধরানো যাচ্ছে না ডাক্তারবাবু। ডাক্তার ব্যানার্জি সহানুভূতির স্বরে বললেন, বড় দুঃখের কথা। আপনি ভাববেন না মিসেস দাস, পরে ঠিক হয়ে যাবে। রেবা বলল, আচ্ছা, আপনি কি নিজেই ছেলেকে পড়ান? ডাক্তার ব্যানার্জি হেসে বললেন, তেমন একটা সদিচ্ছা ছিল, কিন্তু সে সময় কই মিসেস দাস। জীবিকার দায় বড় দায়। টিউটর রেখে দিয়েছি, এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আপনিও তো একজন। বলেই থেমে গেলেন। রেবা বলল, আমার সে ক্ষমতা নেই ডাক্তার ব্যানার্জি। আমি আপনার ছেলের সাহায্য চাই। সমীর যদি আমাদের বাসায় যায়, শিবুর সঙ্গে মেশে পড়াশোনা নিয়ে ওর সঙ্গে আলাপ আলোচনা করে, আপনি সমীরকে একটু বলে দেবেন? ডাক্তার ব্যানার্জি বললেন, বেশ তো, তাতে আপত্তির কি আছে? আপনিও মাঝে মাঝে ছেলেকে নিয়ে যাবেন আমাদের বাড়িতে। আমরা তো কাছেই থাকি। আপনি গেলে মিসেস ব্যানার্জিও খুব খুশি হবেন। আপনার সঙ্গে আলাপ করে আনন্দ পেলাম মিসেস দাস। আই হ্যাভ ফাউন্ড এ জেনুইন মাদার ইন ইউ। আমাদের ছেলে মেয়ে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা মা বাপ হতে পারি না। রেবা লজ্জিতভাবে মাথা নিচু করে রইল। ডাক্তার ব্যানার্জি নমস্কার জানিয়ে বিদায় নিলেন। ডাক্তার ব্যানার্জির আমন্ত্রণে রেবা একদিন গিয়ে তাদের বাড়িতে বেরিয়ে এলো। কাছেই, গোবরা বোড়ে, বড় বাড়ি। দামি ফার্নিচার আসবাবপত্রে সাজানো। মিসেস ব্যানার্জি সৌজন্যের সঙ্গে বললেন, আরে আসুন আসুন, আপনার কথা সমীর আমাকে বলেছে। ওর মুখেও শুনেছি আপনার প্রশংসা। মিসেস ব্যানার্জি ঠোঁট টিপে হাসলেন। রেবা লজ্জিত হয়ে বলল, আমার প্রশংসা করবার কিছুই নেই। প্রশংসা আপনার প্রাপ্য। আপনি সমীরের মা। মিসেস ব্যানার্জি বললেন, আপনি ওই কথা বলছেন? কিন্তু আমার পাড়াপড়শি, বন্ধু বান্ধব কেউ সে কথা বিশ্বাস করতে চায় না। তারা বলে আমাকে নাকি সমীরের দিদির মতো দেখায়। বলে মধুর কণ্ঠে হেসে উঠলেন মিসেস ব্যানার্জি। রেবা তাকিয়ে দেখল, সত্যিই তাই মনে হয়, এবং যাতে মনে হয় সে চেষ্টাও মিসেস ব্যানার্জির আছে। বয়স 30-এর কম হবে না, কিন্তু দেখে মনে হয় যেন 20-22 বছরের একটি অনুরা মেয়ে। সিঁথিতে সামান্য সিঁদুরের আভাস দেখা যায় কিনা না যায়। পরনে চড়া রঙের শাড়ি, নিপুণ করে বাঁধা বড় খোঁপা, সুন্দর স্বাস্থ্য। ছেলে মেয়ে হয়েছে বলে যেন মনেই হয় না। মিসেস ব্যানার্জি বাড়ির সবগুলি ঘর ঘুরে ঘুরে রেবাকে দেখালেন। শোয়ার ঘর, বসবার ঘর, খাবার ঘর, ঘরের যেন শেষ নেই। দামি দামি সব আসবাব, রঙিন পর্দা, টেবিল, ঢাকনি। কাঁচের আলমারিতে কত জায়গার কত রঙিন জিনিস। শ্বেতপাথরের, কালো পাথরের, কত রকমের কত মূর্তি। শিব, বিষ্ণু, বুদ্ধ, নটরাজ, সেই সঙ্গে মাছ, হরিণ, আরো নানা রকমের সুন্দর সুন্দর সব পশু পাখি। মিসেস ব্যানার্জি সব নাম বলে যেতে লাগলেন। কোনটা কোন জায়গা থেকে কত দাম দিয়ে কিনেছিলেন তার ইতিবৃত্ত শোনালেন। বুড়ো শাশুড়ি, বিধবা ননদ আর নিজের মেয়ে ডলির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মিসেস ব্যানার্জি। বছর 17 বয়সের মধ্যেই নাচতে গাইতে খুব ওস্তাদ হয়ে উঠেছে ডলি। মিসেস ব্যানার্জির ইচ্ছা নয় নিজের ছেলে মেয়েকে অমন একটা সাধারণ স্কুলে ফেলে রাখা।
কিন্তু স্কুলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, হেডমাস্টার সবাই এসে ধরে পড়েছেন। সেক্রেটারির সঙ্গে তাদের আবার একটু আত্মীয়তাও আছে। অবশ্য স্কুল নামমাত্র, বাড়িতে দুজনের জন্যই আলাদা আলাদা টিউটরের ব্যবস্থা করতে হয়েছে। তবু সামনের বছর ওই স্কুলে মিসেস ব্যানার্জি ছেলে মেয়েকে আর রাখবেন না, অন্য স্কুলে দেবেন। যেতে যেতে দোতলার আর একটি ঘরও দেখালেন মিসেস ব্যানার্জি। বলুন তো এটা কি? তিনি হেসে বললেন। রেবা বলল, ঠাকুর ঘর নাকি? তিনি বললেন, হ্যাঁ, একরকম ঠাকুর ঘরই। ভেজানো দরজা ঠেলে দিয়ে ঘরে ঢুকে বললেন, আমার স্টুডিও। এবার বুঝতে পেরে রেবা বলল, আপনার ছবি আঁকারও শখ আছে নাকি? আছে, অল্প স্বল্প। সম্প্রতি স্বামী আর ছেলের পোর্ট্রেট এঁকেছি। রেবাকে তাই দেখালেন মিসেস ব্যানার্জি। রেবা মুগ্ধ হয়ে বলল, বাহ, সুন্দর হয়েছে। মিসেস ব্যানার্জি বললেন, আপনার শিবুকে পাঠাবেন, ওর ছবিও এঁকে দেব। নতুন ধরনের মডেল হিসাবে ও খুব চমৎকার হবে। আমি ওকে দেখেছি, এতদিন অনেক শিব এঁকেছি, এবার একটু শিবুকে আঁকব। তিনি মৃদু হাসলেন। রেবা একটু চুপ করে থেকে বলল, ছবি আঁকতে চান আঁকুন, কিন্তু ওকে আপনারা ভালো করে দিন মিসেস ব্যানার্জি, ও যেন সমীরের মতো হয়। মিসেস ব্যানার্জি বোধ হয় তার মডেল আর ছবির কথাই ভাবছিলেন। বললেন, সবাই যদি একরকম হবে মিসেস দাস, তাহলে আর বৈচিত্র্য রইল কোথায়? রেবা নিজে গরজ করে সমীরের পড়ার ঘরও দেখে এলো। দক্ষিণ খোলা সুন্দর ছোট ঘর, টেবিল চেয়ার বইয়ের র্যাকে সাজানো। রেবার অনুরোধে সমীর দু একদিন গেল তাদের বাসায়। শিবুর সঙ্গে আলাপ জমাবার চেষ্টাও করল, কিন্তু শিবু যেন ওকে তেমন আমলই দিল না, এড়িয়ে এড়িয়ে গেল। দোভাজা চিঁড়া, চিনি আর নারকেল মিশিয়ে একটি বাটিতে করে সমীরের সামনে এনে দিয়ে রেবা একটু হেসে বলল, তোমরা যা খাও তা তো দিতে পারবো না। সমীর লজ্জিতভাবে বলল, এসবও আমার খুব ভালো লাগে, কিন্তু ছেলেকে এমন সৎ বন্ধু জুটিয়ে দেওয়ার চেষ্টা সফল হলো না রেবার। একদিন শোনা গেল খেলার মাঠে সমীরকে শিবু গাঁটটা মেরেছে, আর যা নয় তাই বলে গালাগালি করেছে। আর সঙ্গে ছিল বস্তির ফটিক আর মদন। ছেলেকে ডেকে শাসন করল রেবা। বলল, সমীরকে মেরেছিস কেন? শিবু বলল, মারবো না, ওর দোষেই তো আমরা অতগুলি গোল খেলাম। সবুজ সমিতির কাছে হেরে গেলাম ম্যাচে, আমাদের মান রইল কোথায়? ও খেলতে জানে না তো ব্যাক হওয়ার জন্যে অমন জেদ করলো কেন? ভালো ছেলে আর বড় লোকের ছেলে হলেই বুঝি ভালো ব্যাক হওয়া যায়? তাই বলে তুই ওকে মারবি? বলে ছেলের গালে ঠাস করে এক চড় মারল রেবা। দিন কয়েক সমীর আর এলো না। রেবা নিজেই গেল মিসেস ব্যানার্জির সঙ্গে দেখা করতে। খবর পেয়ে তিনি বসবার ঘরে নেমে এলেন। তার মুখ গম্ভীর। রেবা বলল, শিবুর জন্য আমি ভারী লজ্জিত, কিন্তু আপনি সমীরকে আর যেতে দিচ্ছেন না কেন? মিসেস ব্যানার্জি বললেন, ও নিজেই যায় না। রেবা বলল, দেখা হলে আমি ওকে বুঝিয়ে বলবো, আপনিও বলুন, ছেলেতে ছেলেতে মারামারি কি হয় না? মিসেস ব্যানার্জি বললেন, তা হবে না কেন, কিন্তু আপনার ছেলের মুখের যা ভাষা তা শুনলে কানে আঙুল দিয়ে থাকতে হয়। অতি ছোট লোকেরাও ও ধরনের গালাগালি করে না, আমি একদিন নিজের কানেই শুনেছি। তাছাড়া ওর সম্বন্ধে টিচাররা আমার কাছে অনেকেই অনেক কথা বলেছেন। ওর গুণের অবধি নেই। সব জেনে শুনে আমি তো আর ওদের দলে যেতে দিতে পারি নে। রেবা মুখ নিচু করে ফিরে এলো। ছেলের জন্যে তার আর লজ্জা অপমানের শেষ নেই।
শিবুর ভাষা যে খারাপ তা রেবা জানে, কিন্তু এসবও পেল কোথায়? অজয় কোনো দিন ওসব গালাগালি করে না। এ ভাষা শিবুর মাতৃভাষাও নয়। এই বস্তির ছেলেদের কাছেই এসব কথা শিখেছে। বস্তিবাসের চরম ফল ফলেছে ছেলের ওপর দিয়ে। রেবা স্বামীকে বলল, এ জায়গা ছাড়া না হলে ছেলেকে ফেরাতে পারবে না। অজয় বলল, ছেড়ে যাব কোথায়? বালিগঞ্জে কে তোমার জন্য প্রাসাদ তৈরি করে রেখেছে? এত সস্তায় ঘর আর কোথাওই পাওয়া যাবে না। আমি কি খুঁজিনি মনে করো? কিন্তু যা ভাড়া শুনি তা আমাদের সাধ্যের বাইরে। অত টাকা ঘর ভাড়া দিতে হলে একবেলা না খেয়ে থাকতে হবে। পারবে তো থাকতে? তখন আবার বলবে, চলো সেই বস্তিতেই চলো। রেবা আর তর্ক করল না। অজয়ের কথা মিথ্যা নয়। বেশি টাকা ঘর ভাড়া তারা গুনবে কি করে? সবচেয়ে রাগ হলো রেবার ফটিক আর মদনের উপর। একটির বয়স 12 আর একটির বয়স 14। পড়াশোনা কিছুই করে না। স্কুলে পাঠাবার ক্ষমতা নেই ওদের মা বাপের। একটির বাপ কেঠো মিস্ত্রি, আর একটির বাপের পেশার কিছুই ঠিক নেই। যা পায় তাই করে। বোধহয় চুরি জুয়াচুরিও বাদ দেয় না। তা সত্ত্বেও খরচ পোষায় না ওদের সংসারের। ওই মার্কা মারা বকেটে ছেলে দুটিই হয়েছে শিবুর ঘনিষ্ঠ বন্ধু। ওদের মধ্যে কি দেখেছে সেই জানে। স্কুলের পাড়ার ভালো ভালো ছেলেদের সঙ্গ ছেড়ে শিবু ওই বদ সঙ্গে মিশেছে। ঘুড়ি ওড়াতে, ঘুড়ি বানাতে ওদের জুড়ি নেই। আতশবাজি তৈরি করতেও ওরা ওস্তাদ। শিবুর মুখে ওদের আরও অনেক গুণের কথা শোনা যায়, কিন্তু রেবা ওই ছেলে দুটিকে দু চোখেই দেখতে পারে না। ওরাই শিবুকে নষ্ট করেছে, ওরাই তার মাথা খেয়েছে। সমীরের সঙ্গে গোলমাল হবার পর দুই বন্ধু ফের একদিন শিবুকে খুঁজতে এলো। ছেলেকে রেবা রেশনের দোকানে পাঠিয়েছিল। শিবু কোথায় মাসিমা? কেন, তাকে দিয়ে তোদের কি দরকার? রেবা ঝাঁঝালো গলায় বলল। ফটিক ঢোক গিলে বলল, এমনি ডাকছিলাম। মদন আলাপ জমাবার চেষ্টায় মিষ্টি গলায় বলল, আমাকে এক গ্লাস জল দেবেন মাসিমা? রেবা বলল, তোমাদের জন্য আমি জলছত্র খুলে বসেছি না? বকাটে বদমায়েশের দল। আমার ছেলের মাথা তোরা চিবিয়ে খেয়েছিস, তোদের আবার জল দেব? যা চলে যায় এখান থেকে। ফের যদি শিবুকে কেউ ডাকতে আসবি। তারা খেয়ে ছেলে দুটি পালিয়ে গেল। একটু বাদে শিবু রেশনের ব্যাগ দুটো সশব্দে ঘরের মেঝেয় ফেলে দিয়ে রেবার উপর রুখে উঠল। তুমি আমার বন্ধুদের অপমান করলে কেন মা? বন্ধু? ওই হতচ্ছাড়া ছেলে দুটো তোর বন্ধু? শিবু বলল, আলবাত বন্ধু। লোকে জল চাইতে এলে তুমি জল দাও না? তোমার লজ্জা করে না মা? এই তোমার স্কুলের দিদিমণিগিরি? এই শুনে রেবা ছেলেকে লাঠি নিয়ে তাড়া করল, যা দূর হয়ে যা। কিন্তু এত শাসন, এত তিরস্কারেও কোনো ফল হলো না। বার্ষিক পরীক্ষায় প্রথম ইংরেজি পরীক্ষার দিন নকল করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের হাতে ধরা পড়ল শিবু। হেডমাস্টার ওকে কান ধরে স্কুল থেকে বার করে দিলেন। বললেন, কোনো পরীক্ষায় আর ওকে দিতে হবে না। সুনীল অনুরোধ করে বলল, শিবু আমাদের একটি কলিগের ছেলে মাস্টারমশাই। হেডমাস্টার বললেন, তা আমি জানি, সেই জন্যই আমাদের আরও স্ট্রিক্ট হওয়া দরকার। রেবা তখন স্কুলেই ছিল। সেকেন্ড ক্লাসের মেয়েদের বাংলা পেপার শেষ হয়েছে। যত মেয়ে পরীক্ষা দিয়েছে খাতা ততগুলি ঠিক আছে কিনা তাই গুনে দেখছিল। একথা শোনার পর তার হাত কিছুক্ষণ আড়ষ্ট হয়ে রইল। মনে হলো ছেলেবেলায় শেখা শতকিয়া সে সম্পূর্ণ ভুলে গেছে। পৃথিবীতে আর কোনোই সংখ্যা নাই, আছে শুধু শূন্য, আছে শুধু নিঃসীম অন্ধকার। সুনীলবাবু এসে সহানুভূতি জানালেন, দুঃখ করবেন না মিসেস দাস। রেবা একটু হেসে বলল, তা ঠিক, আমার আবার দুঃখ কিসের সুনীলবাবু? হেডমিস্ট্রেস আর তার সহকারিণীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবাই এসে সমবেদনা প্রকাশ করলেন। রেবা স্তব্ধ হয়ে গেল।
অনেক রাত পর্যন্ত শিবুর কোনো পাত্তাই মিলল না। অজয় বস্তির আর দুজন লোককে নিয়ে ওর খোঁজে বেরোলো। তারপর রেলওয়ে ব্রিজের নিকট থেকে ধরে আনলো ছেলেকে। বাসায় এলে অজয় তার ছেলেকে গোটা কয়েক চড় বসিয়ে দিল। না হয় ফেলই করতিস, এই ক্লাসে আর 1 বছর পড়তিস, নকল করতে গেলি কেন হারামজাদা? এমন করে আমাদের নাম ডুবালি কেন? শিবু ভেবেছিল মাও তাকে খুব মারবে, কিন্তু রেবা তাকে হাত দিয়ে ছুঁলোও না, তার সঙ্গে কথাও বলল না, একবার তাকালোও না ছেলের দিকে। শিবু যেন তার কেউ নয়। স্বামীর দিকে চেয়ে রেবা শুধু বলল, কাল থেকে আমি আর স্কুলে যাব না, চাকরি ছেড়ে দেব ভাবছি, কোন মুখে আর যাব ওখানে। অজয় গম্ভীরভাবে বলল, যা ভালো বোঝো তাই করো। পরদিন কিন্তু রেবা ঠিক সময়েই স্কুলে গেল। কাজ যা ছিল যথা নিয়মে করে গেল। একটুও ভুল হলো না, একটুও দেরি হলো না। রামজীবন বাবু তার সঙ্গে আলাপ করতে গিয়ে সাড়া না পেয়ে নস্যির কৌটো খুলে এক টিপ নস্যি নিয়ে ফের নিজের হিসাবের খাতায় মন দিলেন। খানিক বাদে 11টার সময় ছেলের দল পরীক্ষা দিতে এলো। রেবা বাইরে এসে দাঁড়ালো। দলের ভিতরে সমীরকে দেখে হেসে বলল, কাল কেমন পরীক্ষা দিলে সমীর? শিবুর ঘটনা সমীর সব জেনেছে। সে একটু সংকোচের সঙ্গেই বলল, ভালো। আজ কি পরীক্ষা? বাংলা না? হ্যাঁ, ফার্স্ট তো তুমিই হবে, কিন্তু বাংলায় যদি 90-এর ঘরে তুলতে পারো, তোমাকে আমি নিজে একটা আলাদা পুরস্কার দেব, রবীন্দ্রনাথের বই। আচ্ছা, এই বলে সমীর তাড়াতাড়ি পরীক্ষার হলে গিয়ে ঢুকল। তার যেন কিরকম একটা অস্বস্তি লাগছিল। রেবা মনে মনে ভাবল, এবার তার স্কুলে কাজ করবার সকলের কাছে মুখ দেখাবার ফের অধিকার জন্মেছে। সে শুধু সকলের মা নয়, সকলের ছোট দিদিমণি। ক্লাস 6-এর বাংলা পরীক্ষার ফলটা মণিবাবুকে জিজ্ঞাসা করে আগেই দেখে নিল রেবা। হ্যাঁ, সমীরই ফার্স্ট হয়েছে, 92 পেয়েছে। চমৎকার খাতা, একটি বানানো ভুল নেই, একটি ব্যাকরণ ভুল নেই। ওকে পুরো 100 নম্বর দিলেও তৃপ্তি হয় না। মণিবাবু উচ্ছ্বসিত হয়ে উঠে বললেন, অন্য বছরের চেয়েও এবার ভালো পরীক্ষা দিয়েছে সমীর। মাসের শেষ, হাতে অল্পই টাকা ছিল, তবুও 5 শিকা দিয়ে কাছাকাছি একটা বইয়ের দোকান থেকে একখানা নৈবেদ্য কিনে নিয়ে এলো রেবা। ওকে যেন এক অদ্ভুত জেদে পেয়েছে, সবচেয়ে আগে সমীরকে সেই পুরস্কার দেবে, সেই কথা রাখবে। বই কিনে সন্ধ্যার দিকে ছুটল সমীরদের বাড়িতে। নৈবেদ্যখানা তার হাতে পৌঁছে দিয়ে তার মুখের হাসিটুকু না দেখা পর্যন্ত যেন রেবার শান্তি নেই। বাইরের ঘরে একটা টুলের ওপর বসে সমীরের ঠাকুরমা মালা জপ করছিলেন। রেবাকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কে? রেবা বলল, আমি, শিবুর মা। রেবা অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। সমীরের ঠাকুরমা বললেন, আমি সবই শুনেছি বাছা, বড় লজ্জার কথা। তুমি ওই স্কুলের মাস্টারি করো আর তোমারই ছেলে। কথাটা শেষ না করে থেমে গেলেন। রেবা বলল, মিসেস ব্যানার্জি কোথায়? সমীরের ঠাকুরমা অপ্রসন্ন স্বরে বললেন, ছবি আঁকতে বসেছে। রেবা একটু হেসে বলল, আচ্ছা, ওর আর ব্যাঘাত করব না তাহলে। সমীর কোথায়? সে তার বাবার সাথে সার্কাস দেখতে গেছে। রেবা বড় হতাশ হলো। ভেবেছিল আজ ও বইখানা ওর হাতে দিয়ে যাবে, তা বুঝি আর হলো না। মিনিট খানেক কি চিন্তা করলো রেবা, তারপর ঠিক করলো বইটা এনেছে যখন হাতে করে, তখন আর ফিরিয়ে নিয়ে গিয়ে কি হবে। নাম লিখে ওর ঠাকুমার কাছে দিয়ে যাবে রেবা, তাহলেই সমীর পাবে। পেয়ে সমীর নিজেই রেবার সঙ্গে দেখা করতে যাবে, সেই ভালো হবে।
সমীরের ঠাকুরমা বললেন, ব্যাপারটা কি? রেবা তখন তার ইচ্ছাটা তার কাছে খুলে বলল। সমীর বাংলায় খুব ভালো নাম্বার পেয়েছে, তাই প্রতিশ্রুতি মতো তাকে একখানা বই পুরস্কার দিতে এসেছে রেবা। এই বলে সস্তা দামের একটা ফাউন্টেন পেন সে বুকের ভেতর থেকে বার করে ফেলল। তারপর নৈবেদ্যর প্রথম পাতা খুলে আস্তে আস্তে লিখল, কল্যাণী ও সমীরকে, ছোট দিদিমণি। কিন্তু লেখাটা শেষ করতে পারল না। তার আগেই বড় বড় দুফোঁটা চোখের জল নিতান্ত অপ্রত্যাশিতভাবেই শব্দটির উপর নিঃশব্দে ঝরে পড়ল। ভারী অপ্রস্তুত হলো রেবা। আঁচল দিয়ে জলটা মুছে নিয়ে বইখানা সমীরের ঠাকুরমার দিকে এগিয়ে দিতেই তিনি বলে উঠলেন, ও বই তো আমি সমীরের জন্য নিতে পারবো না বাছা। রেবা বিস্মিত হয়ে বলল, কেন? সমীরের ঠাকুরমা বললেন, তোমার মনে দুঃখ ও অশান্তি, তোমার কাছ থেকে বই নিলে সমীরের কল্যাণ হবে না। তুমি এখন এসো, পরীক্ষার ফল ভালো করে বের হোক, তারপর প্রাইজ তো ওকে স্কুল থেকেই দেবে, ওর প্রাইজের জন্য ভাবনা কি? রেবা মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। বস্তির সামনে অন্ধকারে দাঁড়িয়ে শিবুর বন্ধুরা ফিসফিস করে আলাপ করছিল। তুই ভাবিস নে কিছু, ও শালা মাস্টারের ঠ্যাং যদি আমি না ভাঙি তো আমার বাপের জন্ম নয়। ঠ্যাং কি বলছিস ফটিক? হাত দুটো ও ঠুটো করে দেব। বাছাধনকে আর মাস্টারি করে খেতে হবে না। আমি কেবল তাকে তাকেই আছি। যদি 7 দিনের মধ্যে আমি ওকে শয্যা ধরা না করতে পারি তো আমি শুয়োরের বাচ্চা। চুপ চুপ, মা এসেছে। রেবা খানিকক্ষণ আগেই পিছনে এসে দাঁড়িয়েছিল। তার সবই কানে গেছে। তাকে দেখে 3 বন্ধু পাথর হয়ে রইল। একটু বাদে মদন আর ফটিক সরে যাচ্ছিল। রেবা বলল, যেও না তোমরা, আমার সঙ্গে এসো। মদন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? রেবা বলল, আমাদের ঘরে। সে কি কথা? শিবুর মা কোনোদিন তাদের নিজের ঘরে এমন করে ডেকে নেয়নি। মদন আর ফটিক পরস্পরের দিকে তাকালো। গুম করে রাখবার মতলব নাকি? কিন্তু মাস্টার হোক আর যাই হোক, মেয়ে মানুষ, তার সাধ্য নেই ফটিক আর মদনের মতো জোয়ান ছেলের গায়ে হাত দেয়। তাহলে হাত মুচড়ে ভেঙে ফেলবে না? তাছাড়া বন্ধু হিসেবে শিবুই তো আছে, সেও সাহায্য করবে। প্রতিবাদ না করে 3 জনে রেবার পিছনে পিছনে ঘরে ঢুকলো। রেবার বড় মেয়ে হেরিকেনটা জেলে দিয়ে মার ফিরে আসতে দেরি দেখে পিছনের বারান্দায় নিজেই গিয়ে রান্নার আয়োজন শুরু করেছে। ছোট বন্ধুটি দিদির কাজ ঘেঁষে বসেছে। রেবা সেদিকে না তাকিয়ে মেঝেয় মাদুর বিছিয়ে মদনের দিকে চেয়ে বলল, বসো। বিস্মিত 3 বন্ধু বসল পাশাপাশি। রেবা নৈবেদ্যখানা ফটিকের দিকে মেলে ধরে বলল, পড়ো, পড়ো দেখি একটি কবিতা। ফটিক লজ্জিত হয়ে বলল, আমি প্রথম ভাগের কয়েকটা পাতা অবধি পড়েছিলাম, অত কঠিন বই তো পড়তে পারবো না। মদনের দিকে তাকাতে সে লজ্জা পেয়ে বলল, আমি সব ভুলে গেছি। শিবু উৎসাহিত হয়ে বলল, আমি পারি মা, আমি পড়ব। রেবা তাদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি পড়ছি প্রথমে, তোমরা শোনো। পড়ে যাই, তারপর বুঝিয়ে দেব। পাতা উল্টে উল্টে রেবা হঠাৎ পড়তে শুরু করলো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। মজা পেয়ে রিন্টু মিন্টুরাও এগিয়ে এসে মাকে ঘিরে বসল। খানিক বাদে বাইরে জুতোর শব্দ শোনা গেল। অজয় অফিস থেকে ফিরে এসেছে। ঘরে ঢুকতে গিয়ে দরজার সামনে থমকে দাঁড়ালো অজয়। তারপর স্ত্রীর কাণ্ড দেখে পরিহাসের সুরে বলল, কি ব্যাপার, ঘরেও দিদিমণি হলে নাকি?